জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের সাক্ষ্য আইন ৮৭২ এর আপনাদের ব্যাচে ১ম ক্লাস। সাক্ষ্য আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো ১৫ মার্ক এবং লিখিত পরীক্ষায় ১৫ মার্ক। আমাদের সবার টার্গেট থাকবে যেহেতু সাক্ষ্য আইন ছোট আইন আমরা এমসিকিউ পরীক্ষায় আমরা হচ্ছে ১৫ থেকে ১৫ই পাবো ইনশাআল্লাহ। এবং লিখিত পরীক্ষায় ১৫ থেকে আমাদের হচ্ছে ১২.৫ থাকবে ইনশাআল্লাহ। সাক্ষ্য আইন আমরা যেদিন আপনাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম অনেক আগে। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বলেছিলাম যে মামলা যদি হয় দণ্ডবিধিতে, তাহলে দণ্ডবিধি আইনে যদি মামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ হবে প্রসিড হবে কোন আইনে? বিচার হবে কোন আইনে? মামলা যদি দণ্ডবিধিতে হয়, পেনাল কোডে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। আবার মামলা যদি এসারেক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। সেলিম ভাই, একটা যদি নিয়ে আসেন, সময় আছে 10:30। রং চা, চিনি ছাড়া, হ্যাঁ? লেবু দিতে না করবেন। আপনারা অনেকেই আছেন রেগুলার ক্লাস করতেছেন, রেগুলার পরীক্ষা দিচ্ছেন এবং রেগুলার আমার সাথে যোগাযোগ রাখতেছেন কন্টিনিউ। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ২৯/১১/২০২৫ অনেকেই গ্রুপে যুক্ত আছেন। দেখবেন যে আপনাদের মধ্যে থেকে অনেকেই ফেসবুকে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানে কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ দেখে যে এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হয়েছে। লিখিত পরীক্ষাও একটা সময় আমরা কৃতকার্য হব, ভাইবা পরীক্ষাও কৃতকার্য হবে, অ্যাডভোকেট হব। অ্যাডভোকেট হওয়ার পর আমাদের সকলেরই স্বপ্ন থাকে যে পেশায় খুব ভালো করব। এখন আপনারা যতটুকু পড়াশোনা করেন, অ্যাডভোকেট হওয়ার পর তার থেকে আপনি যদি ভালো অ্যাডভোকেট হতে চান, ভালো আইনজীবী হতে চান, তাহলে মিনিমাম ৫ থেকে ১০ গুণ বেশি পড়াশোনা করতে হবে। সারাদিনই আপনাকে খাতা কলম পড়াশোনার মধ্যেই থাকতে হবে। যে বিষয়টা বলতে চাচ্ছি যে সাক্ষ্য আইন পড়াশোনার সাথে কিভাবে সম্পর্কিত। ১ম এ বললাম ভালো আইনজীবী হতে হলে আপনাকে পড়াশোনা করার কোনো বিকল্প নেই। আপনি অ্যাডভোকেট হওয়ার পর সনদ পেলেন, কালো টাই পড়লেন, রেগুলার কোর্টে যান, সিনিয়র টাইম পিটিশন আর হচ্ছে পুনর্জামিনের ফাইল দেয়, সেগুলো হচ্ছে কি আমাদের এলাকার একটা ভাষা বলে ডিং নাচায়া। আপনি কোর্টে যান, ওইগুলো শুনানি করেন ২-১ টা ফাইল আবার চলে আসেন। সিনিয়র আ হাদিয়া দেয়। কিছু দিয়ে আপনি কিছু মামলাও রিসিভ করেন, এনআইটির মামলা, যৌতুকের মামলা। হ্যাঁ, এগুলি করেন, জামিন-টামিন করেন। খুব ভালো চলতেছে। চলবে, একটা সময় ১০ বছর চলে যাবে, বলতেও পারবেন না। কিন্তু আপনার নাম কোর্ট আঙ্গিনার বাহিরে আর কোনদিন যাবে না। অর্থাৎ নাম ছড়াবে না। কোনরকম চলে যেতে পারবেন। আপনি যদি একটা জেলাতে যান, সেটা যেকোনো জেলা হোক, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর যেকোনো জেলা হোক, আপনি যদি খোঁজ নেন যে এই জেলার সবচেয়ে ভালো সিভিল লয়ার কে? এই জেলার সবচেয়ে ভালো ক্রিমিনাল লয়ার কে? অটো দেখবেন বলে দিবে যে এরকম ব্যক্তি মিস্টার রহিম, এরকম ব্যক্তি মিস্টার করিম। তাহলে উনারা যে সেই নাম বা সুনাম অর্জন করেছেন, একদিনে হয়নি। কিভাবে অর্জন করেছেন? প্র্যাকটিসে ভালো করেছেন। আপনারা যারা প্র্যাকটিস করতে করবেন অ্যাডভোকেট হয়ে, তো যদি প্র্যাকটিসে ভালো করেন তাহলে একটা সময় আপনাদের নাম কিন্তু এরকম জেলা বলেন, একদম সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। একেবারেই স্বাভাবিক। সেই প্র্যাকটিসে যদি আপনি ভালো করতে চান তাহলে সাক্ষ্য আইনকে আপনাকে কি করতে হবে? সাক্ষ্য আইনকে ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, সাক্ষ্য আইনকে ভালোবাসতে হবে। কারণ আমরা বলেছি যে মামলা যদি দণ্ডবিধিতে হয় তাহলে ট্রায়াল হবে ফৌজদারিতে আর প্রমাণ হবে সাক্ষ্য আইনে। আবার ঠিক তেমন সুনির্দিষ্ট প্রতিকার এনে যদি মামলা হয়, তাহলে ট্রায়াল হবে বা হচ্ছে বিচার হবে দেওয়ানি কার্যবিধিতে, প্রমাণ হবে সাক্ষ্য আইনে। তার মানে আপনি যদি অ্যাডভোকেসিতে ভালো করতে চান এই সাক্ষ্য আইন আপনাকে ভালো করে পড়তে হবে। অ্যাডভোকেট হওয়ার পরেও আপনি মামলা করেছেন সেই ঘটনা যদি প্রমাণ করতে না পারেন তাহলে পার্টিকে রিলিফ দিতে পারবেন না। আপনি যদি এই সাক্ষ্য আইনের জবানবন্দি যারা পুনর্জবানবন্দি অর্থাৎ ট্রায়াল ভালো করে না করতে পারেন
তাহলে আপনি অ্যাডভোকেট হয়ে সনদ পাবেন কিন্তু ভালো আইনজীবী হতে পারবেন না। ভালো আইনজীবী হওয়ার জন্য, ট্রায়ালের ভালো লয়ার হওয়ার জন্য তাকে সাক্ষ্য আইন কি করতে হবে, ভালো করে প্রত্যেকটা সেকশন বুঝে বুঝে পড়তে হবে। আমরা তাই করার চেষ্টা করব। আমরা একটু সময় নিয়ে পড়বো সাক্ষ্য আইন, এবং যে বিষয়গুলো আছে প্রথমে ভেবেছিলাম যে দ্রুত শেষ করব, এবং আপনাদের ক্লাস নেয়ার মনে হয় যে 15 থেকে 20 মিনিট আগে আমার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়েছে, যে হ্যাঁ আমরা পরীক্ষার জন্য পড়বো, পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিসের জন্য কিছু পড়ার চেষ্টা করবো। একেবারেই অপ্রাসঙ্গিক কিছু যাব না, যে যতটুক না পড়লেই নয় এবং যতটুক না বুঝলেই নয়, বেসিকটা যাতে আমাদের থাকে, যাতে আমরা হচ্ছে প্র্যাকটিসে যাওয়ার পর বিষয়টা ধরতে পারি সহজে। ওকে, আমরা শুরু করতে পারি। সাক্ষ্য আইন 1872 সালের আইন। সাক্ষ্য আইন কত সালের আইন? 1872 সালের আইন। বেসিক কিছু বিষয় আছে যেখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয়, এগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে লিখে পড়বেন। সর্বশেষ সাক্ষ্য আইন 1872 সালের যে সাক্ষ্য আইন, সেটা সংশোধন হয় কবে? সর্বশেষ সংশোধন হয় 2022 সালের 20 নভেম্বর। এবং আরেকটা বিষয় বলি, আপনারা জানেন যে নিম্ন আদালতগুলোতে মামলা সবচেয়ে বেশি হয়। সাধারণত মামলাগুলো তো লয়ার কোর্টেই হয়। আপনারা তো নিম্ন আদালতের আইনজীবী হবেন। তারপরে হাইকোর্টের বিষয়টা পরে। এবং প্র্যাকটিসে আপনি লয়ার কোর্টে বিলিভ করেন। আর ট্রায়ালের যে লয়ার, সেই লয়ারের সংখ্যা খুবই কম। আমি আপনাদেরকে যে সার্ভিসটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি দীর্ঘদিন দিতে পারবো না। কারণ দিন দিন কিন্তু আমার মামলার সংখ্যা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বেড়ে যাচ্ছে। তাহলে একটা সময় অলরেডি আমি গতবার অনেক স্টুডেন্ট পড়িয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে ওই তুলনায় এখন আমি শুধুমাত্র, আপনাদের জানেন যে 2টা ব্যাচ আছে। গতবার এরকমও হয়েছে আমার 7টা ব্যাচ ছিল টোটাল। 7টা ব্যাচে এরকমও দিন গিয়েছে 6টা 7টা করে ক্লাস নিয়েছি, কিন্তু এইবারে কিন্তু আমি পারিনি, কারণ মামলার চাপ বেড়ে গিয়েছে। একটা সময় অ্যাডভোকেট, আইনজীবী, তারা অন্যভাবে নিয়েন না। আমার মনে হয় যে হয়তোবা পড়ালে কিছু টাকা পাওয়া যাবে, কিন্তু ওকালতির মধ্যে যেই সম্মানটা আছে, যেই ফিলিংসটা আছে, সেটা পড়ানির মধ্যে আসলে খুব বেশি আপনি পাবেন না। আমারও এরকমই মনে হয়। পড়াই আমার এটা ভালো লাগে, এজন্য পড়াই। কিন্তু একটা সময় কিন্তু সেটা আর আমি হয়তোবা ধরে রাখতে পারব না, যখন আমার মামলার সংখ্যা বেড়ে যাবে। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমি, যে আমি যদি ফুল টাইম ওকালতিতে চলে যাই, সেক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিসকে খুব ভালো করে ফোকাস করব। সেই জায়গাটা কিন্তু এখনো খালি আছে। আপনারা ২ দিন পরেই আইনজীবী হয়ে যাবেন। হয়তোবা আমার সাথে আর কোনদিন যোগাযোগ নাও হতে পারে। হয়তোবা দেখা হবে, যেহেতু প্র্যাকটিশনার, কোর্টে দেখা হতে পারে। বিভিন্ন কোর্টে যাওয়ার অভ্যাস আছে। কোর্টে দেখা হয়ে যাবে। দেখলে হয়তোবা চিনে ফেলবেন, মামুন ভাই কেমন আছেন জিজ্ঞাসা করবে। আমাদের দেশে যেটা সংকট, সেটা হলো ট্রায়ালের ভালো আইনজীবীর খুবই সংকট। আমি আবারও বলতেছি, যে ট্রায়াল করে, সাক্ষী করায় এরকম আইনজীবীর খুবই সংকট আছে। প্রচুর পরিমাণ মামলা ঝুলে আছে, যেগুলো হচ্ছে ট্রায়ালের ভালো লয়ারের কারণে আপনার হচ্ছে সেগুলো নিষ্পত্তি হচ্ছে না। দেখে আসছি। এই জায়গায় আপনারা অ্যাডভোকেট হওয়ার পরে মাথায় রাখবেন যে মামুন ভাই বলেছে যে ট্রায়ালের ভালো আইনজীবী শর্ট আছে। আমি প্রথম দিন থেকেই সনদ হওয়ার পর যখন কোর্টে যাওয়া শুরু করব, আমি ট্রায়ালের বিষয়টাকে গুরুত্ব দিব। বিলিভ করেন 10 বছর পর আপনারা যারা রেগুলার প্র্যাকটিস করবেন, আপনার নাম সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাবে, এবং জেলাতে ছড়াবে, এটা কনফার্ম। যে এই জেলার মধ্যে 5 জন ট্রায়াল লয়ারের মধ্যে একজন হলেন আপনি। অন্য সাবজেক্টে এত বকবক করিনি, আজকে কেন করলাম? কারণ এই সাক্ষ্য আইনটা আমাদের সাথে জড়িত। আমরা যারা এই পেশার সাথে, ওকালতি অ্যাডভোকেসি পেশার সাথে আছি। আমরা মূল পড়ায় চলে যাই, আর সময় নষ্ট করব না। সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয় কত সালে? এমসিকিউ পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সর্বশেষ সংশোধন হয় হচ্ছে 2022 সালের 20 নভেম্বর। সাক্ষ্য আইনে মোট ধারা কয়টি ছিল? সাক্ষ্য আইনে মোট ধারা ছিল 167টি। তারপরে চলে যাব আমরা হচ্ছে, কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন হচ্ছে স্যার হেনরি সামার মাইন। সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া কে তৈরি করেন? স্যার হেনরি সামার মাইন। বর্তমান যে প্রচলিত সাক্ষ্য আইন 1872 সালের যে সাক্ষ্য আইন, সেটাকে তৈরি করেন। সেটা তৈরি করেন হচ্ছে স্যার জেমস স্টিফেন। 1872 সালের যে সাক্ষ্য আইন, সেটা পাশ হয় কত তারিখ? পাশ হয় হচ্ছে 15ই মার্চ 1872। এবং 1872 সালের যে সাক্ষ্য আইন, সে সাক্ষ্য আইন কার্যকর হয় কবে? কার্যকর হয় হচ্ছে 1লা সেপ্টেম্বর 1872। এই যে এগুলো বলতেছি, এগুলো দয়া করে সবাই একটু
আন্ডারলাইন করবেন লাল কালি দিয়ে আপনাদের যে পিডিএফ ফাইল আমি দিয়েছি সেখানে আপনারা যারা প্রিন্ট আউট করেছেন সেখানে বা হচ্ছে আপনাদের যে বই আছে সেই বইয়ে আপনারা লাল কালি দিয়ে আন্ডারলাইন করবেন। তাহলে সর্বশেষ সংশোধন 2022 সালের 20 নভেম্বর কে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন? স্যার হেনরি সামারম্যান। বর্তমান প্রচলিত আমরা যে সাক্ষ্য আইন পড়তেছি এই সাক্ষ্য আইন কে তৈরি করেন? স্যার জেমস স্টিফেন। সাক্ষ্য আইন কত তারিখে পাশ হয়? 15 মার্চ 1872 সালে পাশ হয়। সাক্ষ্য আইন 1872 সালে সাক্ষ্য আইন কত তারিখে কার্যকর হয়? 1 সেপ্টেম্বর 1872। সাক্ষ্য আইন 1872 সালের কত নং আইন? 1872 সালের 1 নং আইন। সাক্ষ্য আইন কি ধরনের আইন? সাক্ষ্য আইন হলো প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। এগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে পড়বেন। যেগুলো দাগ দিয়েছি পয়েন্টগুলো। পড়ার সময় মনে হবে পারি, পরে পরীক্ষার হলে দেখা যাবে যে বিষয়টা মনে নেই আপনার। সাক্ষ্য বলতে কি বোঝায়? সাক্ষ্য মানে কি? আমি আপনাদেরকে বলেছি ট্রায়ালের ভালো লয়ার হওয়ার জন্য। কেন? কারণ একটা মামলা করলেই তো হবে না। সেই মামলাটা তো আপনাকে প্রমাণ করা লাগবে। তাহলে প্রমাণের যে বিষয়টা অর্থাৎ যেই ঘটনার দ্বারা, যে বিষয়ের দ্বারা কোনো কিছু প্রমাণ করা হয় বা অপ্রমাণ করা হয় তাকেই তো সাক্ষ্য বলা হয়। ল্যাটিন শব্দ এভিডেন্স থেকে এভিডেন্স শব্দের উৎপত্তি, অর্থাৎ আপনার হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা, অর্থাৎ যে বিষয়ের দ্বারা কোনো ঘটনা প্রমাণ বা অপ্রমাণিত হয় তাকেই বলা হয় কি? সাক্ষ্য। আমরা এক ধারায় চলে যাব। যেগুলো দাগিয়ে দিয়েছি বেসিক বিষয় থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর অতিরিক্ত যেগুলো আছে এগুলো আপনারা রিডিং করতে পারেন। এক ধারায় বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, কার্যকারিতা। আমরা যে সাক্ষ্য আইন পড়তেছি এই সাক্ষ্য আইন কার্যকর হয় কবে থেকে? এই সাক্ষ্য আইন কার্যকর হয় হচ্ছে 1 সেপ্টেম্বর 1872 থেকে। এটা একটু আগেও বলেছি, এটা ইম্পর্টেন্ট। সাক্ষ্য আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হয় না? আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে যে 1872 সালের যে সাক্ষ্য আইন, হুম, 1872 সালের যে সাক্ষ্য আইন সেটা প্রযোজ্য হয় না কয়টি ক্ষেত্রে? 1872 সালের সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না হচ্ছে 5টি ক্ষেত্রে। সেই 5টা ক্ষেত্র কি? যে 5টা ক্ষেত্রে প্রযোজ্য হয় না? 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নৌ-শৃঙ্খলা আইনের অধীন গঠিত সামরিক আদালত, সালিসি কার্যক্রম এবং হলফনামা আইন। এই 5টা ক্ষেত্রে কি হয় না? এই 5টা ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না? 5টি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না। 3 ধারায় ইন্টারপ্রিটেশন ক্লোজ আছে, ব্যাখ্যা বা ডেফিনেশন আছে। কাকে বলে, কত প্রকার, কি, কি, উদাহরণ সহ সংজ্ঞা দিন। এই ধরনের প্রশ্ন তো এখন আর আসবে না। আপনারা বড় হয়ে গিয়েছেন সবাই। তাহলে 3 ধারায় যে ইন্টারপ্রিটেশন ক্লোজ আছে বা ব্যাখ্যানুচ্ছেদ আছে, এই ইন্টারপ্রিটেশন ক্লোজ থেকে আপনাদের হচ্ছে এই সাক্ষ্য আইন যারা ভালো করে বুঝতে চান, যারা ভালো ট্রায়াল এর লয়ার হতে চান, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ মোদ্দা কথা যেটা সেটা হলো আপনারা যদি ভালো করে এই সাক্ষ্য আইন বুঝতে চান, এই শব্দগুলো কিন্তু বারবার এই পুরোটা সাক্ষ্য আইনের গর্ভে কিন্তু বারবার কিন্তু কি আছে? বলা আছে। তাহলে ওই শব্দগুলোই যদি আপনি কি বলেছে সেটা বুঝতে না পারেন তাহলে একটা সময় আপনাকে কিন্তু মুখস্থ বিদ্যায় হাঁটতে হবে। তো সেই মুখস্থ বিদ্যা কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। ওকে, আমরা ব্যাখ্যাগুলো দেখি। ১ম এই হচ্ছে আদালতের কথা বলা আছে। আদালত কাকে বলে? আদালত হলো সকল জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য প্রদান আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তিকে বলা হয় কি আদালত। তথ্য, ঘটনা বা বিষয়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যা কিছু উপলব্ধি করি, সবকিছুকেই বলা হয় কি? সবকিছুকেই বলা হয় আপনার ঘটনা। তাহলে তথ্য, ঘটনা বা বিষয় আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু উপলব্ধি করি। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। তাহলে আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আপনারা যে শুনতেছেন সেটা কি? সেটা একটা ঘটনা। শ্রবণ করতেছেন, এটা কি? কথা বলতেছেন, শ্রবণ করতেছেন, এগুলো হচ্ছে একটা ঘটনা। আচ্ছা, তারপরে হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য বিষয়ের পরের হচ্ছে আমরা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় করব। ধরেন রহিম করিমকে কি করেছে? হ্যাঁ, রহিম করিমকে
গুলি করেছে। গুলি করার কারণে করিম মারা গেছে। তাহলে এখানে বিচার্য বিষয় কি হবে? বিচার্য বিষয় হলো রহিম করিমকে গুলি করেছে কিনা। হ্যাঁ, অর্থাৎ গুলি করে হত্যা করেছে কিনা। করিম যদি মারা যায়, যে রহিম করিমকে গুলি করে হত্যা করেছে কিনা সেটা হলো কি বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় হলো কি মামলার যে বিবাদ আছে সেই বিবাদের বিষয়। তাহলে বিবাদের বিষয় কি যে এখানে রহিম করিমকে মারছে কিনা। মামলার সিদ্ধান্তের বিষয়। তাহলে মামলার বিবাদের বিষয়ে মামলার সিদ্ধান্তের বিষয়কে বলা হয় কি বিচার্য বিষয়। বিচার্য বিষয় সম্পর্কে আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়েছি। দেওয়ানি কার্যবিধির ১৪ আদেশের ১ বিধিতে বলা আছে যে ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অপর পক্ষ অস্বীকার করে তখনই কি হয়, তখনই বিচার্য বিষয়ের সৃষ্টি হয়। তাহলে ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অপর পক্ষ কি করে, অপর পক্ষ সেই বিষয়টা অস্বীকার করে। তখনই কি হয়? তখনই বিচার্য বিষয়ের সৃষ্টি হয়। আচ্ছা। তাহলে আমাদের ধরেন হচ্ছে যদি আমরা সিভিল মামলার কথা বলি ১৪ আদেশের ১ বিধি অনুযায়ী, যেমন আপনারা আপনাদের মক্কেল রহিম সাহেবের পক্ষে দাবি করতেছেন ২০ শতাংশ জমি আপনাদের। আবার করিম সাহেব আ বিবাদী পক্ষে দাবি করতেছে যে না ২০ শতাংশ জমি হলো করিম সাহেবের। অর্থাৎ ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে এক পক্ষ কি করতেছে? দৃঢ়ভাবে ঘোষণা করতেছে এবং অপর পক্ষ সেটা কি করতেছে? অপর পক্ষ সেটা অস্বীকার করতেছে। আর সেই বিষয়টাকে বলা হয় কি? আপনার বিচার্য বিষয়। তার মানে বিচার্য বিষয় হলো মামলার বিবাদের বিষয়, বিচার্য বিষয় হলো কি? মামলার সিদ্ধান্তের বিষয়। যা থেকে পক্ষদের অধিকার বা দায় কি হয়? নির্ধারিত হয়। বিচার্য বিষয়ের প্রকারভেদ আমরা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী পড়েছি। তথ্যগত বিচার্য বিষয় আরেকটা হলো আইনগত বিচার্য বিষয়। ওকে, তারপরে বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয় কি? অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক শব্দটা হলো কি একেবারে আজকে মাথায় ঢুকিয়ে রাখেন। আপনারা ১ম দিকের সেকশন গুলো পড়ার সময় কিন্তু এলোমেলো হয়ে যাবেন। যে প্রাসঙ্গিক আ তারপরে হলো আপনার বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়গুলো আসলে কি? প্রাসঙ্গিক বিষয় হলো কি বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত। অর্থাৎ একটা বিষয় সাক্ষ্য হিসেবে গৃহীত হবে কি হবে না। তাহলে যে বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে সেটা প্রাসঙ্গিক বিষয়। আর যে বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না, সেটা কি বিষয়? সেটা হলো অপ্রাসঙ্গিক বিষয়। তাহলে যে বিষয় সাক্ষ্য হিসেবে গৃহীত হবে সেটা প্রাসঙ্গিক, আর যে বিষয় সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না, সেটা কি? সেটা হলো অপ্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক কি? প্রাসঙ্গিক হলো বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত, হ্যাঁ? যেটা বিচার্য বিষয়কে অ্যাসিস্ট করতেছে, সেটা হলো কি? প্রাসঙ্গিক বিষয়। তাহলে এই যে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় এগুলো আমরা পড়ার সময় মুখস্থ করতে চাই। মুখস্থ করার কিছু নেই রে ভাই। ধরেন আপনার একজন লোক আরেকজনকে রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছে। তাহলে এখানে বিচার্য বিষয় কি হবে? রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাইছে কিনা? এটাই তো বিচার্য বিষয়, সিদ্ধান্তের বিষয়। আর আপনার আ বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয় কি? ধরেন রড দিয়ে বাড়ি দিয়ে যখন মাথা ফাটায় দেয়, তখন আমরা কি করেছি? আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি। এবং পুলিশকে কল করেছি, পুলিশ এসেছে। তাহলে এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মূল ঘটনাটাকে কি করতেছে? অ্যাসিস্ট করতেছে। অর্থাৎ বিচার্য বিষয়ের সাথে যা কিছু সম্পর্কিত আছে সবই কি বিষয়? সবই হলো প্রাসঙ্গিক বিষয়। তারপরে আমরা চলে যাব নতুন করে যুক্ত হয়েছে। আচ্ছা দলিল পড়ে নেই। দলিল কি? এই পৃথিবীতে যা কিছু মুদ্রিত, এই পৃথিবীতে যা কিছু চিত্রিত, যা কিছু অঙ্কিত সবগুলোকে কি বলা হয়? সবগুলোকে বলা হয় দলিল। তাহলে পৃথিবীতে যা কিছু মুদ্রিত, চিত্রিত, অঙ্কিত সবগুলোকে কি বলা হয়? দলিল। দলিল কত প্রকার? দলিল হলো আপনার ২ প্রকার। সরকারি দলিল এবং হলো কি? বেসরকারি দলিল। তাহলে আমরা আপনাদেরকে যে পিডিএফ ফাইল দিয়েছি এবং হচ্ছে আপনারা সেই পিডিএফ ফাইল প্রিন্ট আউট করেছেন। আপনাদের কাছে সেই বই আকারে আছে অনেকের কাছে। তাহলে এগুলো কি? এগুলো হলো আপনার দলিল। নতুন করে ২০২২ সালে এই সাক্ষ্য আইন কিন্তু সংশোধন হয়েছে। সংশোধনীতে ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ড এগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড এগুলো কি? ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ড হলো এই যে আমি আপনাদেরকে লেকচার দিচ্ছি দেখেন আমাদের এখানে একটা রেকর্ডার আছে যেটা হলো ওবিএস রেকর্ডার। তাহলে এই যে ওবিএস রেকর্ডার দিয়ে আপনাদের ক্লাসগুলো রেকর্ড করছি। এই রেকর্ডটা কি? এই রেকর্ডটা হলো আপনার ডিজিটাল রেকর্ড। একটা কিছু আমি আপনাদেরকে ক্লাস শুরু করার সময় মনে হয় বলেছিলাম যে আমাদের এখানে সন্ধ্যার দিকে ২ টা মার্ডার হয়েছে। ২ টা মার্ডার যখন হয় সেগুলো ধরেন হচ্ছে
সিসিটিভি ক্যামেরাতে কি হয়েছে? সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা সুনির্দিষ্টভাবে দেখতে পেয়েছি যে কে আপনার হচ্ছে হত্যা করেছে। তাহলে এই যে সিসিটিভি ক্যামেরা বা হচ্ছে মোবাইল দিয়ে সেলফোন দিয়ে ভিডিও করা হয়েছে বা আপনার অন্য কোনোভাবে সেগুলো হচ্ছে ভিডিও হয়েছে। তাহলে এই যে ভিডিওগুলো, এগুলো কি ধরনের রেকর্ড? এগুলো হচ্ছে আপনার ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। তাহলে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড আ মানে কি? মানে হচ্ছে আপনার ভিডিও ক্যামেরা, তারপরে হচ্ছে ডিস্ক, ডিজিটাল ভিডিও, ডিভিডি, ক্লোজ সার্কিট, টেলিভিশন রেকর্ড অর্থাৎ সিসিটিভি, ড্রোন, সেলফোন বা অন্য কোনো মাধ্যমে যে ডিভাইস দিয়ে যদি কোনো কিছু রেকর্ড করা হয় সেই বিষয়টাকে বলা হয় কি? ডিজিটাল রেকর্ড। আ তারপরে হচ্ছে চলে যাবেন ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য। এটা কিন্তু আগে ছিল না। এটা নতুন করে যুক্ত হয়েছে। ফরেনসিক সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্য। তাহলে ফরেনসিক সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্য কি? যেমন আমাদের অফিসের পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন। অনেক সময় এরকম হয় রেলওয়ে স্টেশনের পাশে অনেক অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। রেলে কাটা পড়ে মারা যায়, পরবর্তীতে তার ঠিকানা শনাক্ত করা যায় না। এরকম পরিস্থিতিতে কি করা হয়? যে ব্যক্তি মারা গিয়েছে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয় দীর্ঘদিন। যাতে পরবর্তীতে ওই ব্যক্তিকে হ্যাঁ, তার যাতে পরিবারকে কি করা যায়? পরিবার থেকে পরীক্ষা করে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়। এগুলো আমরা বলি কি ফরেনসিক সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্য সেটা চুল, বীর্য, তারপরে হচ্ছে শরীরের উপাদান, কোনো অঙ্গ বা অঙ্গের অংশবিশেষ, ডিএনএ, আরএনএ, আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, আইরিশের ছাপ, এই যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হয় কি ফরেনসিক সাক্ষ্য। এগুলোকে নতুন করে কি করা হয়েছে? ফরেনসিক সাক্ষ্যকে নতুন করে যুক্ত করা হয়েছে সর্বশেষ ২০২২ সালের সংশোধনীতে। প্রুভড বা প্রমাণিত কাকে বলে? কোনো বিষয় তখনই প্রমাণিত বলে গণ্য হবে যদি আদালত কি করেন? আদালত সেই বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করেন। একজন বিচক্ষণ ব্যক্তিও কি করেন? ওই বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করেন। তাকে বলা হয় কি প্রুফ। আর ডিসপ্রুভ কি? যখন কোনো বিষয়ে আ আদালত বিশ্বাস করেন না এবং একজন বিচক্ষণ ব্যক্তিও ওই বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করেন না। তাকে বলা হয় কি? ডিসপ্রুভ বা মিথ্যা প্রমাণিত। আর নট প্রুফ কি? যখন কোনো বিষয় প্রমাণিতও নয়, যখন কোনো বিষয় বা মিথ্যা প্রমাণিতও নয়। তাহলে যখন কোনো বিষয় প্রমাণিতও নয়, যখন কোনো বিষয় আপনার হচ্ছে কি মিথ্যা প্রমাণিতও নয়, তাকে বলা হয় কি নট প্রুফ বা অপ্রমাণিত। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে সাক্ষ্য আইন অনুযায়ী অনুমান কত প্রকার? তাহলে সাক্ষ্য আইন অনুযায়ী অনুমান হলো ৩ প্রকার। কি, কি? মে প্রিজুম, শেল প্রিজুম এবং হচ্ছে কি? কনক্লুসিভ প্রুফ। তাহলে মে প্রিজুম কি? আদালত কর্তৃক কোনো বিষয়কে পরীক্ষা ব্যতীত সত্য বলে ধরে নেওয়াকে বলা হয় কি? মে প্রিজুম। আদালত কর্তৃক কোনো বিষয়কে পরীক্ষা ব্যতীত সত্য বলে ধরে নেওয়াকে কি বলা হয়? মে প্রিজুম। আ আ সত্য বলে ধরে নেওয়াকে আপনার হচ্ছে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত। মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত যদি কোনো বিষয়ের অস্তিত্বকে অনুমান করে সেটাকে বলা হয় মে প্রিজুম। আর শেল প্রিজুম কি? যে আদালত হচ্ছে একটা বিষয়ের অস্তিত্ব অবশ্যই অনুমান করবেন যে ওই বিষয়ের অস্তিত্ব আছে। আর কনক্লুসিভ প্রুফ হলো আদালত সেটাকে চূড়ান্তভাবে কি করবেন? চূড়ান্তভাবে অনুমান করবেন। মে প্রিজমের কিছু সেকশন আছে আপনারা জানেন। সেই সেকশন গুলোকে আমি একসাথে করে দিয়েছি ৮৭, হ্যাঁ, ৮৬, তারপর হচ্ছে ৮৮, ৮৮ র ক, হ্যাঁ, ৮৯ র ক, তারপরে হচ্ছে ৯০, হ্যাঁ, ৯০ র ক। এগুলো একসাথে এড করে দিয়েছি। আমি আপনাদেরকে ওই সেকশন গুলো যখন আমরা হচ্ছে ক্লাসে আলোচনা করব, দেন ওগুলো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব যে মে প্রিজমের সেকশন গুলো এটি, শেল প্রিজম হলো এই, কনক্লুসিভ প্রুফ হলো এই। তো এটা আপনাদেরকে এখন আলোচনা করতেছি না। বাট কিন্তু আমি আপনাদেরকে কি করেছি? এই ৪ ধারাই হচ্ছে সবগুলো সেকশন একসাথে করে দিয়েছি এবং আপনারা ৪ ধারা পড়ার সময় সবগুলো সেকশন হচ্ছে একসাথে পড়ে ফেলবেন এবং হেডিংস গুলো খাতায় লিখে পড়বেন। এই যে হেডিংস গুলো আছে এগুলো অবশ্যই খাতায় লিখে পড়বেন। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে পরবর্তী ২৯/১১/২০২৫ যে এমসিকিউ পরীক্ষা আছে সেখানে আপনাদেরকে খাতায় তুলে দিয়েছে হুবহু। লেখা আছে প্রশ্নের মধ্যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্ট। এটা তুলে দিয়েছে। Evidence may be given of fact in issue and relevant fact. তাহলে এটা কোথায় বলা আছে সাক্ষ্য আইনের? এমসিকিউ পরীক্ষায় আপনার কাছে জানতে চাবে।
কোথায় বলা আছে সাক্ষ্য আইনের? সাক্ষ্য আইনের ৫ ধারায় বলা আছে। কোথায় বলা আছে? ৫ ধারায় বলা আছে যে evidence may be given of fact in issue and relevant fact। তাহলে সাক্ষ্য কয়টা বিষয়ে দেয়া যাবে? সাক্ষ্য দেয়া যাবে আপনার হচ্ছে ২ টা বিষয় সম্পর্কে। কি, কি? বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে। আরেকটা হলো কি? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কি করা যাবে? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে। তাহলে সাক্ষ্য কয়টা বিষয়ে দেয়া যাবে? সাক্ষ্য দেয়া যাবে ২ টা বিষয়ে। বিচার্য বিষয় সম্পর্কে, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্ট। উপরের এই যে ২ টা বিষয় আছে, এই ২ টা বিষয় ছাড়া অন্য বিষয়ে কি করা যাবে না? অন্য বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে না। খুবই ইম্পোর্টেন্ট। তুলে দিবে পরীক্ষার হলে। ইংলিশটা তুলে দিবে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট। কোথায় বলা আছে সাক্ষ্য আইনের? সাক্ষ্য আইনের ৫ ধারায় বলা আছে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, কয়টি বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে? ২ টি বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে। কি, কি? বিচার্য বিষয় সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। এই ২ টা বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে কি করা যাবে না? অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে না। সেকশন 6 এ বলা আছে যেই সকল ঘটনা একই কাজের অংশ তা প্রাসঙ্গিক। অর্থাৎ সেম ট্রান্সেকশন এ যতগুলো ঘটনা ঘটবে সবই কি হবে? সবই প্রাসঙ্গিক হবে। তাহলে সেম ট্রান্সেকশন এ যত ঘটনা ঘটবে সব প্রাসঙ্গিক। সবই কি হবে? সবই সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। সেম ট্রান্সেকশন এ ধরেন হচ্ছে খুন-সহ ডাকাতি হলো। খুন-সহ ডাকাতি হলো, সেই ডাকাতির মালামাল ধরেন রহিমের বাড়িতে পাওয়া গেল। তাহলে রহিমের বাড়িতে যে পাওয়া গেল আমরা ধরে নিতে পারি কি? রহিমই সেই খুনের সাথে জড়িত। আমাদের 32 ডিএল এর ২২৭ নম্বর পেজে বলা আছে, খুন এবং ডাকাতি একসাথে হওয়ার পর আসামি কি করে দিল? ডাকাতির মাল বের করে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সে কিসের সাথে জড়িত? সে খুনের সাথেও জড়িত। কেন সে খুনের সাথে জড়িত? কারণ এই ঘটনাটা কি? এই ঘটনা কিন্তু একই কাজের অংশ। যেহেতু একই কাজের অংশ সেটা কি? সেটা প্রাসঙ্গিক। আমাদের কোথায় বলা আছে? সেকশন 6 এ বলা আছে। একটা মিনিট একটু যুক্ত থাকবেন সবাই। সেকশন 6 থেকে আপনারা যে বিষয়টা আন্ডারলাইন করে রাখবেন সেটা হলো সেম ট্রান্সেকশন। সেম ট্রান্সেকশনে আন্ডারলাইন করবেন। এই যে দেখেন এখানে সেম ট্রান্সেকশন আছে। একই কাজের অংশ আছে। যে সমস্ত ঘটনা একই কাজের অংশ তা প্রাসঙ্গিক। একটা মাত্র কাজ হয়েছে, সেই একটা মাত্র কাজ দিয়ে একাধিক ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ঘটনাই কি হবে? প্রত্যেকটা ঘটনাই প্রাসঙ্গিক হবে। ক নাম্বার উদাহরণ আমি আমার মতো করে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ধরেন একটা রাস্তার পাশে একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ড হওয়ার সময় যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন আমরা কি ছিলাম? আমরা সেখানে দণ্ডায়মান ছিলাম। আমরা দেখেছি যে করিম রহিমকে গুলি করেছে। তাহলে আমাদের যে সাক্ষ্য, আমরা যে দণ্ডায়মান থেকে দেখেছি, এটা কিন্তু ওই ঘটনারই অংশ। তাহলে আমাদের যে সাক্ষ্য, সেই সাক্ষ্যটা কি হবে? সেই সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি একেবারেই ট্রু সেন্সে আমাদের যে প্রথমে যে বিষয়গুলো বলা আছে যে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে কি? প্রাসঙ্গিক মানে হলো সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আর অপ্রাসঙ্গিক মানে কি? অপ্রাসঙ্গিক মানে হলো সাক্ষ্য হিসেবে সেটা কি হবে না? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না, ব্যবহৃত হবে না। তাহলে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো। তাহলে হত্যাকাণ্ড যখন হয় সেখানে আমরা কি ছিলাম? আমরা দণ্ডায়মান ছিলাম। আমরা দেখেছি কে কাকে হত্যা করেছে। তারপরে আমাদের মধ্যে থেকে একজন কি করলেন? 999 এ কল করলেন। কল করার পর পুলিশ আসলো। পুলিশ এসে দেখলো যে একটা লাশ পড়ে আছে। পুলিশ এসে লাশের কি করলো? সুরতহাল রিপোর্ট তৈরি করলো। পুলিশ এসে লাশের কি করলো? সুরতহাল রিপোর্ট তৈরি করলো। কি কারণে মারা গেল?
তাহলে এই যে সরথাল রিপোর্ট সেটা কি? ওই ঘটনারই তো অংশ। তারপরে পুলিশ কি করলো? হ্যাঁ, ওই ডেড বডি অর্থাৎ আপনার হচ্ছে যে মৃত ব্যক্তি আছে তার লাশ পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। মর্গে পাঠানোর পর সেখানে পোস্টমর্টম হলো অর্থাৎ ময়নাতদন্ত হলো। তাহলে ময়নাতদন্ত হলো, প্রথমে কি হলো? প্রথমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মারলো। তাহলে এখানে বিচার্য বিষয় কি? মূল ঘটনাটা কি? মূল ঘটনা হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মারছে। আর ওইটার সাথে প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ ওই ঘটনারই তো অংশ। আমরা যে দাঁড়িয়ে থেকে দেখেছি, হ্যাঁ? আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি, তারপরে পুলিশ এসেছে, সুরতাল রিপোর্ট তৈরি করেছে, ওই লাশের পোস্টমর্টম হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হয়েছে। সবগুলি কিন্তু ওই ঘটনার অংশ। এখানে যা কিছু বলেছি সবকিছুই কি? সবকিছু ওই ঘটনার অংশ। যেহেতু ওই ঘটনার অংশ, তাই এগুলো কি হবে? এগুলো প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আমাদের সেকশন 6 এ যে বিষয়টা বলা আছে রেজ গেস্টা, অর্থাৎ একই ঘটনা যদি একটি ঘটনা অন্য একটি ঘটনার সাথে জড়িত হয়। তাহলে আমাদের সেকশন 6 অনুযায়ী কি হচ্ছে? একটি ঘটনা অন্য একটি ঘটনার সাথে জড়িত হচ্ছে। তাহলে একটি ঘটনা যদি অন্য একটি ঘটনার সাথে জড়িত হয়, সেটা কি? সেটা হবে আপনার সেম ট্রান্সাকশন। তাহলে সেম ট্রান্সাকশনই হয়, সেটা অবশ্যই কি হবে? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে হলো সাক্ষ্য হিসাবে কি হবে? সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। সেকশন 7 এ দাগ দিবেন হচ্ছে কারণ, উপলক্ষ, ফলাফল। কি কারণে ঘটনা ঘটেছে? fact which are the occasion, cause or effect of fact in issue। কেন ঘটনা ঘটেছে? কারণটা কি? ৭ ধারায় বলা আছে যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার কারণ, উপলক্ষ, ফলাফল তা প্রাসঙ্গিক। তাহলে কি কারণে ঘটনা ঘটেছে? কারণটা কি? কারণ প্রাসঙ্গিক। তাই প্রশ্ন হলো ক, খ এর উপর দস্যুতা করেছে কিনা? খ, দস্যুতার অবহিত পূর্বে সঙ্গে করে মেলায় গিয়েছিল এবং অন্যান্য ব্যক্তিদের সেই টাকা দেখিয়েছিল। তাহলে প্রশ্ন কি হলো? ক, খ এর উপর দস্যুতা করেছে কিনা? অর্থাৎ একেবারেই ট্রু সেন্সে আমরা যদি নিজেদের মতো করে বলি, ধরেন এখন উইন্টার, মেবি বাণিজ্য মেলা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসে সাধারণত কিছুটা শীতই থাকে। এখন জানুয়ারি মাস, বাণিজ্য মেলা হচ্ছে পূর্বাঞ্চল ৩ ফিটে। রহিম সাহেব বাণিজ্য মেলায় যাবে কেনাকাটা করতে। এখন রহিম সাহেব যখন বাণিজ্য মেলায় যাবে, যাওয়ার সময় সে আমাদেরকে কি করলো? ১ লক্ষ টাকার ১,০০০ টাকার নোটের ২টা বান্ডেল দেখালো। আমাদেরকে বলল যে আমি কোথায় যাচ্ছি? আমি বাণিজ্য মেলায় যাচ্ছি। কিসের জন্য? কেনাকাটা করার জন্য। তো পথিমধ্যে রহিম সাহেব যখন বাণিজ্য মেলায় যায়, পূর্বাঞ্চলে যাওয়ার কাছাকাছি সময়ে তার সাথে কি হলো? দস্যুতা অনুষ্ঠিত হলো। অর্থাৎ তাকে পথরোধ করে ছিনতাই করা হলো। স্টিলের চিকচিক করা চাপাতি দেখানো হলো সেই রহিম সাহেবকে। রহিম সাহেব বাধ্য হয়ে সেই ১ লক্ষ টাকার যে ২টা বান্ডেল সেটা হচ্ছে ছিনতাইকারীকে বা দস্যুতাকারীকে কি করলেন? দিয়ে দিতে বাধ্য হলেন। এখন প্রশ্ন হলো, কেন রহিম সাহেবের সাথে এই দস্যুতা হলো? কি কারণ? কারণটা কি? কারণটা হলো সে যখন মেলায় গিয়েছিল, মেলায় যাওয়ার সময় সে কি করেছিল? আমাদেরকে টাকার বান্ডেল দেখিয়েছিল। এটাই তো কারণ। তাহলে এই যে কারণটা কি? কি কারণে ঘটনা ঘটেছে সেটা কি? সেটা প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। ফলাফল, উপলক্ষ, যে ক, খ কে হত্যা করেছে কিনা? ঘটনাস্থল এবং আশেপাশের যে ধস্তাধস্তির নিদর্শন পাওয়া গেছে সেগুলোও কি? সেগুলো আপনার হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে আমরা সেকশন 7 থেকে যে বিষয়টাকে নোট ডাউন করতে পারি, যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার কারণ, কি কারণে ঘটনা ঘটেছে সেই কারণটা কি হবে? কারণটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। ৮ ধারায় বলা আছে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী, আচরণ প্রাসঙ্গিক। ৮ ধারায় কি প্রাসঙ্গিক? ৮ ধারায় হলো আচরণ প্রাসঙ্গিক। আচরণ কিভাবে প্রাসঙ্গিক হয়? একেবারেই ট্রু সেন্সে যদি বলি বিহেভিয়র কিভাবে প্রাসঙ্গিক হয়? ধরেন রহিম সাহেব মেলায় যাবে। মেলায় যাওয়ার সময় উনি কি করলো? আমাদেরকে টাকার বান্ডেল দেখালো।
তারপর উনি যখন পূর্বাঞ্চলের কাছাকাছি গেল তখন উনার সাথে দস্যুতা হলো, টাকা পয়সা নিয়ে গেল। উনি বাধ্য হয়ে পূর্বাঞ্চল থানায় কি করলেন? মামলা দায়ের করলেন। সেই মামলার তলবে কি আসছে? হ্যাঁ, সেই মামলার তলবে পুলিশ আসছে। এখন পুলিশ আসার পর আমাদের মধ্যে থেকে একজন, ধরেন হচ্ছে কে, হ্যাঁ, করিম সাহেব। করিম সাহেব কি করলেন? যখন পুলিশ আসছে তখন করিম সাহেব অর্থাৎ কি করলেন? দৌড়ে পালিয়ে গেলেন। কেন দৌড়ে পালালেন? পালানোর কারণ কি? দৌড়ে পালানোর কারণ কি? এটা কি হবে? দৌড়ে পালিয়েছিল, এটা কি হবে? এটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসাবে কি হবে? সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। অবৈধ পরে যে দৌড়ে পালিয়েছিল, এই দৌড়ে পালানোর কারণটা কি? সেই কারণটা কি? কারণটা হলো প্রাসঙ্গিক, কারণটা কি হবে? কারণটা সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। অর্থাৎ সে তার যে আচরণ, দৌড়ে যে পালিয়েছে, দৌড়ে পালিয়ে যাওয়ার কারণ কি, এবং তার এরকম বিহেভিয়র, এরকম আচরণ করার কারণ। আমাদের সেকশন এইটা কিন্তু কারণের পরবর্তীতে কি, পরবর্তীতে হলো আচরণ। তাহলে তার আচরণ এরকম কেন হলো? অন্যরা তো দৌড়ে পালালো না। এই যে রহিমের সাথে দস্যুতা হয়েছে, ছিনতাই হয়েছে, রহিম মামলা করেছে পূর্বাঞ্চল থানায়, তারপরে পুলিশ আসছে তো অনুসন্ধান করার জন্য। তার মধ্যে থেকে আমরা তো অনেকেই বসা ছিলাম, আমাদের মধ্যে থেকে কেনই বা করিম দৌড় দিল, তার কেনই এরকম আচরণ? সেই আচরণটা আট দ্বারাই কি, আট দ্বারাই হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে উদ্দেশ্য, প্রস্তুতি, উদ্দেশ্য কি, কি কারণে ঘটনা ঘটেছে, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী, আচরণ, আমরা আট দ্বারা থেকে যেটা হচ্ছে লাল কালি দিয়ে দাগাবো সেটা হলো বিহেভিয়র বা আচরণ কি হবে, না আচরণ প্রাসঙ্গিক হবে। তাহলে সেকশন 6 এ আমরা দাগ দিব হচ্ছে সেম ট্রানজাকশন, একই ঘটনার অংশ হলে প্রাসঙ্গিক। সেকশন 7 এ হলো কারণ, উপলক্ষ, ফলাফল প্রাসঙ্গিক। সেকশন 8 এ হলো উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী, আচরণ প্রাসঙ্গিক। আমাদের সময় এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয়েছিল উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী, আচরণ প্রাসঙ্গিক কোথায় বলা আছে? আট ধারায় বলা আছে। 9 লাগবে না, 10? আমরা নিশ্চয়ই কমন ইন্টেনশন করেছি। কমন ইন্টেনশন কোথায় আছে? আমাদের কমন ইন্টেনশন কোথায় আছে? কমন ইন্টেনশন, কমন ইন্টেনশন আছে হচ্ছে দণ্ডবিধির 34 ধারায়। কমন অবজেক্ট কোথায় আছে? কমন অবজেক্ট আছে হচ্ছে দণ্ডবিধির 149 ধারায়। তাহলে এই যে কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, যারা যারা ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন, অভিন্ন অভিপ্রায় বিষয়ে যারা যারাই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের কথা কাজ কি হবে? ষড়যন্ত্রে যারাই অংশগ্রহণ করেছেন প্রত্যেকের কথা কাজ প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। তাহলে অভিন্ন অভিপ্রায় বিষয়ে ষড়যন্ত্রকারীর কথা কাজ কি? কথা কাজ প্রাসঙ্গিক, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। ধরেন একটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একাধিক ব্যক্তি কি করলো? পূর্ব পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রের অংশ হিসাবে আহ বি ইউরোপ থেকে অস্ত্র সরবরাহ করলো, সি চট্টগ্রাম থেকে অর্থ সরবরাহ করলো, ডি খুলনা থেকে লোকজনকে উৎসাহিত করলো, এইচ হচ্ছে লেখা চিঠির বিষয়বস্তু কাবুল থেকে জি বরাবর পাঠিয়েছে ষড়যন্ত্রের অস্তিত্ব হিসেবে, আরো বিভিন্ন জন বিভিন্ন ঘটনা ঘটা। যেহেতু আহ ষড়যন্ত্রেরই অংশ, তাহলে ষড়যন্ত্রের অংশ হলে প্রত্যেকটা ঘটনা কি হবে? প্রত্যেকটা ঘটনা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আমাদের 10 ধারায় কি বলা আছে? অভিন্ন অভিপ্রায় বিষয়ে ষড়যন্ত্রকারীর কথা কাজ কি হবে? কথা কাজ প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আমাদের 10 ধারায় হলো কমন ডিজাইন কি? কমন ডিজাইন প্রাসঙ্গিক, কমন ডিজাইন কি হবে? কমন ডিজাইন সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। 11 ধারায় একটা নীতির কথা বলা আছে যেটাকে আমরা বলি প্লিয়া অফ এলিবাই। প্লিয়া অফ এলিবাই মানে হলো কি? অন্যত্র থাকার নীতি। যে ঘটনা যখন ঘটে তখন আপনি ঘটনাস্থলে ছিলেন না। আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন হচ্ছে অন্য কোথাও। তাহলে ঘটনা যখন ঘটে তখন আপনি ঘটনাস্থলে ছিলেন না, আপনি ছিলেন অন্য কোথাও। এরকম যদি আপনি দাবি করেন, সেই বিষয়টা কি করা লাগবে? সেই বিষয়টা আপনাকেই প্রমাণ করা লাগবে, সেটা আমরা সাক্ষ্য আইনের 103 ধারায় পড়ব। কিন্তু 11 ধারায় বলা আছে
লিয়া অফ এলিবাই অর্থাৎ ঘটনা যখন ঘটে তখন আপনি ঘটনাস্থলে ছিলেন না। আপনি ছিলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। সেখানে আপনার কি হয়েছে? সেখানে আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তাহলে এই যে সেখানে ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি ঘটনাস্থলে ছিলেন না। আপনার এই বিষয়টা কি? এই বিষয়টা আপনি যে দাবি করেছেন এটা হলো প্রাসঙ্গিক। এই বিষয়টা সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক কি? প্রাসঙ্গিক হলো যে বিষয়টা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। আর অপ্রাসঙ্গিক মানে কি? অপ্রাসঙ্গিক মানে হলো যে বিষয়টা সাক্ষ্য হিসেবে কি হবে না? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তাহলে আমাদের ১১ ধারা অনুযায়ী প্লি অফ এলিবাই বা অন্যত্র থাকার নীতিটা কি হবে? অন্যত্র থাকার নীতিটা প্রাসঙ্গিক হবে। ঘটনা যখন ঘটে তখন কোথায় ছিলাম না? তখন আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি ছিলাম কোথায়? আমি ছিলাম অন্য কোথাও। ১২ ধারায় বলা আছে যে সকল বিষয়ে ক্ষতিপূরণের মোকদ্দমায় আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ণয়ে কি হয়? হুম, ক্ষতির পরিমাণ নির্ণয়ে সহায়ক হয়। তাহলে যে সকল বিষয়ে আদালত কর্তৃক আ ক্ষতিপূরণের মামলায় ক্ষতির পরিমাণ নির্ণয়ে সহায়ক হয়, সেই বিষয়গুলো কি হবে? সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। ১৩ ধারায় বলা আছে যে অধিকার বা প্রথা সম্পর্কে যখন প্রশ্ন ওঠে, সে অধিকার বা প্রথা সম্পর্কে যাদের জানা আছে তাদের বিবৃতি কি হবে? তাদের বিবৃতি প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। ১৪ তে বলা আছে মনের অবস্থা, দেহের অবস্থা। দেহের অবস্থাটা একটু সংক্ষেপেই বলে দেই। ধরেন হচ্ছে আমি যেই আমরা যারা উকিল পাড়ায় আছি, চেম্বার করি, আমাদের এখানে প্রতিদিনই বিভিন্ন কোম্পানি আসে। ধরেন হচ্ছে একটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি আসলো। এখন লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে আমি একটা লাইফ ইন্সুরেন্স পলিসি নিলাম। আমি তাদেরকে বললাম, "আমার শরীর-স্বাস্থ্য খুবই ভালো আছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি যে আমার অবস্থা খুব বেশি ভালো না। লিভার, কিডনি সবই ড্যামেজ হয়ে গিয়েছে। খুব বেশি দিন বাঁচবো না। যা বাঁচতেছি এখন সেগুলো হলো বোনাস।" কিন্তু আমার যে দেহের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব, সেগুলো আমি তার কাছে গোপন করেছি। তাহলে সে এই সম্পর্কে বিজ্ঞ আদালতে কি করতে পারবে? সাক্ষ্য দিতে পারবে। মনের অবস্থা, দেহের অবস্থা এগুলো কি? এগুলো হলো প্রাসঙ্গিক। আচ্ছা, দেহের অবস্থা প্রাসঙ্গিক বুঝলাম যে আমি যখন বীমা পলিসি করি, আপনাদের আরেকটা উদাহরণ দেয়া আছে। আমার এখানে খ নাম্বার। কয়ের জীবন বীমা করার সময়কালে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যেই বিবরণ দিয়েছিল, তা কি হবে? তা প্রাসঙ্গিক হবে। তাহলে জীবন বীমা করার সময় তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যে বিবরণ দিয়েছিল, তার দেহের অবস্থা, এগুলো কি? এগুলো প্রাসঙ্গিক। এই সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে। যদি ভুলভাল বলে থাকি। এখন মনের অবস্থা কিভাবে প্রাসঙ্গিক হয়? মনের অবস্থা হলো ধরেন আমরা হচ্ছে এখন আমাদের ঘড়িতে বাজে হচ্ছে ১১টা ১৮। এই মুহূর্তে আমাদের হচ্ছে রসগোল্লা খাইতে মন চাইছে। তো আমাদের মধ্যে থেকে একজনের ধরেন করিম সাহেবের কি আছে? আপনার তার কাছে জাল টাকা আছে। সেই জাল টাকা নিয়ে আমরা রমেশ পোদ্দারের মিষ্টির দোকানে গেলাম। গিয়ে দেখি অনেক ভিড়। অনেক ভিড়ের মধ্যে আমরা হচ্ছে রসগোল্লা কিনলাম ৳৫০০ র। ৳১,০০০ নোট দিলাম, ৳৫০০ উল্টা ফেরত নিয়ে আসলাম। তাহলে এই যে জাল টাকাটা যিনি নিয়ে গেলেন দোকানে, এটা কিন্তু অন্য কেউ জানে না। কে জানে? দোকানদার কি জানে যে আপনার টাকাটা জাল? জানে না। কে জানে বলেন তো? জানে হচ্ছে আপনার মন। তাইলে আপনার এই যে মনের অবস্থা, এই মনের অবস্থাটা কি হবে? মনের অবস্থাটা প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গ্রান্টেড হবে, গৃহীত হবে। ১৫ তে বলা আছে কোন কাজ দুর্ঘটনামূলক নাকি ইচ্ছাকৃত? তাহলে কোন কাজ দুর্ঘটনামূলক নাকি ইচ্ছাকৃত এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলী কি হবে? এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলী প্রাসঙ্গিক হবে। ধরেন একেবারেই ট্রু সেন্স এ যদি বলি, তার একটা বাড়ি আছে। আপনার বাড়িটা কোথায় আছে? আপনার বাড়ি আছে ঢাকায়। এখন আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি আছে ঢাকায়। আপনার বাড়ি কোথায় আছে? আপনার বাড়ি চট্টগ্রামে আছে। আপনার বাড়ি কোথায় আছে? সিলেটেও আছে, আপনার বাড়ি নরসিংদীতেও আছে। নরসিংদীর যে বাড়িটা আছে সেই বাড়িতে আগুন লাগলো। আপনি একটা বীমা কোম্পানির কাছ থেকে কি করলেন? ক্ষতিপূরণ নিলেন। ঢাকার যে বাড়ি সেই বাড়িতে আগুন লাগলো আপনি হচ্ছে সেই বাড়িতে, আপনি একটা অন্য বীমা কোম্পানির কাছ থেকে যেটা বীমা করা ছিল সেখান থেকে ক্ষতিপূরণ নিলেন। এমনকি চট্টগ্রামের বাড়িতেও আগুন লাগলো, সেটাও একটা বীমা কোম্পানির সাথে বীমা করা ছিল। আপনি সেখান থেকে কি করলেন? ক্ষতিপূরণ নিলেন। এখন অন্য যে বাড়িটা আছে, সিলেটের যে বাড়িটা আছে সেই বাড়িটাতেও আগুন লাগলো। এখন আপনি সেই বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন। সিলেটের বীমা কোম্পানি বলল যে মাননীয় আদালত, হ্যাঁ, সাবমিশনে বলল যখন আপনি ক্ষতিপূরণের মামলা করলেন যে এই যে ভদ্রলোক, ওনার কিন্তু এই যে বাড়ির যে আগুন লাগার বিষয়টা, এটা কিন্তু দুর্ঘটনা না।
এটা কি? এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। কারণ দেখেন মাননীয় আদালত উনার ঢাকায় বাড়ি ছিল, সেই বাড়িতে আগুন লেগেছে। সেখান থেকে উনি ক্ষতিপূরণ নিয়েছেন। উনার নরসিংদীতে বাড়ি ছিল। সেই বাড়িতে আগুন লেগেছে, সেখান থেকে উনি ক্ষতিপূরণ নিয়েছেন। উনার চট্টগ্রামে বাড়ি ছিল। সেই বাড়িতে আগুন লেগেছে, সেখানে উনি একটা বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছেন। এখন সিলেটে উনি কি করতেছেন? উনার সিলেটের বাড়িতে আগুন লেগেছে, উনি একটা বীমা কোম্পানির কাছ থেকে আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? ক্ষতিপূরণ চাচ্ছেন। তার মানে মাননীয় আদালত এই যে উনার যে বিষয়টা আছে এটা কি নিছক দুর্ঘটনা না। এটা সম্পূর্ণ কি? সম্পূর্ণ ইচ্ছাকৃত। তাহলে আমাদের ১৫ ধারায় বলা আছে যে কোন কাজ দুর্ঘটনামূলক নাকি ইচ্ছাকৃত এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কি হবে? বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। তাহলে এই ক্ষেত্রে বলাই যেতে পারে যে এই যে উনার এই যে কাজ এটা কি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনামূলক? এটা কি? এটা প্রাসঙ্গিক। ১৬ না করলেও চলবে জাস্ট এতটুকু মনে রাখবেন। কর্মপদ্ধতির অস্তিত্ব কোর্স অফ বিজনেস অর্থাৎ কাজ কারবারের যে বিষয়গুলো আছে এগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে কি হবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আগামীকালকে আমরা হচ্ছে ১৭ ধারা থেকে শুরু করব। স্বীকৃতি আ স্বীকৃতি কাকে বলে? এডমিশন ডিফাইন্ড। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ ১৭ থেকে শুরু করব। সকলেই